নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে নিয়োগ দুর্নীতির দিকে নজর রাখতে হবে, যে দুর্নীতির সব তদন্তে সিবিআই সিট। এবার এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তেও সিবিআই সিট। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কয়েকদিন আগেই সিবিআই তদন্তে হতাশা প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে সিবিআই সিট নিয়োগ দুর্নীতির সব তদন্তেই থাকবে, এরকমই নির্দেশ দেওয়া হলো। প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা সিবিআই এর উপেন বিশ্বাস, তিনি কি বলছেন শুনবো। সংশ্লিষ্ট যারা দিল্লিতে আছে তাদের সঙ্গে কথা বলছি যে এই ব্রাঞ্চকে আরো একটু তাদের প্রতি দৃষ্টি দেওয়া দরকার। जॉइंट डायरेक्टर ओनली आज ज्वाइन ओनली ऑन मंडे, मतलब जॉइंट डायरेक्टर नहीं था, डीआईजी नहीं था, एसपी जो ब्रांच का इंचार्ज है वो चला गया ट्रेनिंग में ভিয়েনা में। तो ऐसे काम नहीं चलता। আমি 24 ঘন্টা আমি তাদেরকে কোঅপারেট করতে রাজি আছি, কিন্তু সেইভাবে কি সিবিআই আসবে? हो जाएगा, हम लोग पहुंच जाएंगे। আর ইতিমধ্যে 6 সদস্যের সিট গঠন করেছে সিবিআই। সিবিআই এর 6 সদস্যের সিট গঠন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর সিট গঠন হয়েছে। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পিতা। সিবিআই সূত্র থেকে যেটা খবর, যে এই তদন্তে অর্থাৎ সিবিআই যে তদন্ত, সেই তদন্তে অ্যাডিশনাল এসপি ধরমবীর সিং রয়েছে, ডেপুটি এসপি সত্যেন্দ্র সিং রয়েছেন এবং ডেপুটি এসপি কেসি ঋষি বনাল, ইন্সপেক্টর সোমনাথ বিশ্বাস, ইন্সপেক্টর বনাল দাস এবং ইন্সপেক্টর ঈশানা সিং। এই ছজনের যে পিটেছি, তার যে মূল তদন্তভার অর্থাৎ তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে থাকবে কলকাতা দুর্নীতি দমন শাখার এসপি রাজীব মিশ্রা এবং তার উপরে থাকবে গোটা এই সিটের তদন্তের যে তত্ত্বাবধানে থাকবেন জয়েন্ট ডিরেক্টর এন বেণুগোপাল। এই সিটে একদম অর্পিতা বোঝা যাচ্ছে, অর্থাৎ সিটে এক অতিরিক্ত এসপি, 2 ডেপুটি এসপি এবং 3 ইন্সপেক্টর থাকছেন। 3 জন ইন্সপেক্টর থাকছেন। সিটে নজরদারি করবেন নিজাম সিবিআই এর হেড রাজীব মিশ্রা এবং সিট পর্যবেক্ষণ করবেন সিবিআই যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল। সিট সদস্যের নাম সহ সিবিআই এর রিপোর্ট হাইকোর্টে। হাওড়াতে অগ্নিপথ বিক্ষোভের প্রভাব পড়েছে। দেশের উত্তর দক্ষিণে বিধ্বস্ত রেল পরিষেবা, হাওড়া স্টেশনে রেল যাত্রীদের হয়রানি। বিক্ষোভ হাওড়া জংশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে, সংক্ষিপ্ত হয়েছে যাত্রাপথ। रिजर्वेशन था उपासना में, उसको भी कैंसिल कर दिया गया है। अभी जो भी ट्रेन पहले खुलेगी पटना के लिए, हम उसमें चढ़ जाएंगे। जब तक नहीं खुलेंगे, अगर नहीं खुलेंगे तब तो यहाँ बैठेंगे, अब जो भी होगा देखा जाएगा। जनशताब्दी पकड़ना था सर, लेकिन उसको अभी हम देख रहे हैं कि रद्द कर दिया गया है। शुरू में हम लोग को आश्वासन दिया गया कि 2 घंटा के बाद चलेगी ट्रेन, लेकिन अब देख रहे हैं कि धीरे धीरे एक एक करके सभी ट्रेनों को रद्द कर दिया जा रहा है और हम लोग को जाने में बहुत दिक्कत हो रहा है। अभी कैसे जाएंगे? कोई अब शाम में एक ट्रेन है, देखते हैं जो सबसे पहले खुलेगी उसी को पकड़ लेंगे। हम लोग का रिजर्वेशन तो जिसमें था वो तो रद्द हो गया है। नहीं, जो चीज़ हो रहा है वो सही तो नहीं हो रहा है, क्योंकि जो युवा चाहते हैं उनकी मांग को अलग करके अपना मनमर्जी को थोपा जा रहा है, तो सही तो किसी भी एंगल से नहीं है। অগ্নিপথের বিরোধিতায় গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন এবং সেই আন্দোলন ট্রেনের ওপরেও পড়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্টেশনে চলছে হামলা, অগ্নিসংযোগ এবং যার জেরে একাধিক জায়গার ট্রেন বাতিল হচ্ছে এবং এই বাতিল হওয়া ট্রেনের জন্য দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। কেউ বাড়ি ফিরবেন, কেউ পরীক্ষা দিতে যাবেন, কিভাবে তারা যাবেন তারা কেউ জানে না। সকাল থেকে হন্যে হয়ে বসে থাকা হাওড়া স্টেশনে কখন ছাড়বে তাদের ট্রেন, তারপর তারা পৌঁছবে গন্তব্যস্থলে। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাদী চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। তবে শুধুমাত্র হাওড়া নয়, অগ্নিপথের বিরোধিতায় বিক্ষোভের প্রভাব পড়েছে মালদা টাউন স্টেশনেও। আটকে পড়েছে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল। যাত্রীদের হয়রানি স্বাভাবিকভাবে। দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল এই মুহূর্তে মালদা টাউন স্টেশনে আটকে রয়েছে। সেখানকার পরিস্থিতি জানবো, কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হতে পারে, কি বলছে রেল কর্তৃপক্ষ জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি সেবক। কি আপডেট রয়েছে? একদমই শর্মিষ্ঠা, দেখো মালদাতে নতুন করে বিক্ষোভ বা কোনো বিক্ষোভ হয়নি ঠিকই, কিন্তু যে বিক্ষোভ চলছে বিহার বা উত্তরপ্রদেশে, তার ফলে উত্তরবঙ্গ থেকে দিল্লিগামী যেসব ট্রেন আছে সেই সব ট্রেন চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে। যেমন ব্রহ্মপুত্র মেল, দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল মালদা টাউন স্টেশনে 6 ঘন্টা ধরে আটকে রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে বিহারের বিভিন্ন স্টেশনে
যেভাবে গোলমাল চলছে, সম্পত্তি নষ্ট, রেলের ক্ষতি, অগ্নিসংযোগ চলছে, এই অবস্থায় যাত্রী নিরাপত্তা আর রেলের সম্পত্তি দুটো দিক বিবেচনা করে এখনই ট্রেন চালানোর মতো পরিস্থিতি নেই। ফলে ব্রহ্মপুত্র মেল কিন্তু মালদা টাউন স্টেশনে আটকে রয়েছে, প্রচুর যাত্রী ট্রেনের মধ্যে রয়েছেন, তারা কিন্তু দুর্ভোগে নাকাল হচ্ছেন। এবং রেল সূত্রে আমরা এটাও জানতে পারছি যে এই ট্রেন অর্থাৎ দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল তা শর্ট টার্মিনেটেড, অর্থাৎ যাত্রাপথ সংক্ষিপ্ত করার ভাবনা চিন্তা চলছে। এমনটা হলে কিছুক্ষণের মধ্যে এটা জানিয়েও দেওয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু ট্রেন মালদা থেকে আর যাবে না, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঘোষণাও হয়ে যেতে পারে। রেল যাত্রী যারা যাচ্ছিলেন এই ট্রেনে, মূলত অসম এবং উত্তরবঙ্গের যাত্রীরা ছিলেন, তারা দিল্লি যাচ্ছিলেন, বিহার যাচ্ছিলেন, তারা কিন্তু সমস্যায় পড়ছেন। শর্মিষ্ঠা, একদম আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যা জানা গেল যে মালদা থেকে আর ট্রেন যাবে না, দিল্লিগামী এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই মুহূর্তে মালদা টাউন স্টেশনেই আটকে রয়েছে। স্বাভাবিকভাবে সেই ট্রেনের যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। তবে শুধুমাত্র মালদা নয়, দেশ জুড়ে অগ্নিপথের আগুন, বাতিল বেশ কিছু ট্রেন। বাতিল হাওড়া নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, বাতিল মালদা টাউন লোকমান্য তিলক এক্সপ্রেস, বাতিল ভাগলপুর দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, বাতিল জামালপুর কিউল প্যাসেঞ্জার স্পেশাল। বিক্ষোভের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল, দেরিতে চলছে হাওড়া নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, দেরিতে চলছে হাওড়া লালকুয়া এক্সপ্রেস, দেরিতে চলছে রাঁচি পাটনা পাটলিপুত্র এক্সপ্রেস, দেরিতে চলছে দানাপুর টাটা এক্সপ্রেস, দেরিতে চলছে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, দেরিতে চলছে আসানসোল টাটা এক্সপ্রেস, দেরিতে চলছে জয়নগর হাওড়া এক্সপ্রেস, দেরিতে চলছে মালদা কিউল এক্সপ্রেস। 9টি স্টেশনে যাত্রীদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখনো পর্যন্ত বাতিল 20টি এক্সপ্রেস ট্রেন, 58টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অ্যাগ্রেসিভ এজিটেশন যা হচ্ছে তা এখন অবধি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সীমাবদ্ধ, বিহার এবং ঝাড়খণ্ড। তো তাতে আমাদের মোটামুটি 5টা ট্রেন এখন অবধি ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। আগে যেরকম সিচুয়েশন আছে সেরকম হবে, ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। মালদা টাউন লোকমান্য তিলক এক্সপ্রেস, হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, जोशीडी झाझा मेमू पैसेंजर और जोशीडी किউল মেমু প্যাসেঞ্জার, এই 5টা অলরেডি বাতিল হয়েছে। আসানসোল ঝাঝা যে প্যাসেঞ্জার সেটা जोशीडी অবধি যাবে, মানে শর্ট টার্মিনেট হবে। এছাড়াও মোটামুটি গোটা 8টে ট্রেন যে বিভিন্ন জায়গায় স্ট্র্যান্ডেড হয়ে আছে, রিটেন্ড হয়ে আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ইস্ট সেন্ট্রাল ওই ট্রেন নিলে ট্রেন আবার চলবে। তার মধ্যে পূর্বা এক্সপ্রেস আছে, লালকুয়া এক্সপ্রেস আছে, অনেকগুলো ট্রেন আছে, 8টা ট্রেন আছে। আমরা শুধু এটুকুই প্রার্থনা করছি যে পরিস্থিতি স্বাভাবিক হোক। এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার প্রবলেম। অবশ্যই এটা স্টেট সাবজেক্ট, রেলের ব্যাপারে তেমন কিছু করণীয় নেই। আমরা আমাদের প্রপার্টি বাঁচাতে ব্যস্ত। বাকি স্বাভাবিক হলে আবার ট্রেন পুরোদমে চলবে। চোখ রাখবো পরের খবরে। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে ভাটপাড়ায়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রোগী মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন জানকী শাহ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অরুণ। অরুণ, কি অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ, তারাই বা কি বলছেন? দেখো, শ্বাসকষ্ট নিয়ে জানকী শাহ, 55 বছর বয়স, আজকে সকালে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি হতে আসে। তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে তাকে বলা হয় যে ডাক্তার তাকে বলে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করবার পর তারপর তাকে অক্সিজেন দেওয়া হবে, এমনটাই পরিবারের সূত্রে অভিযোগ। কিন্তু তাকে যখন কাগজপত্র সমস্ত কিছু রেডি করে যখন তাকে অক্সিজেন সিলিন্ডারের কাছে নিয়ে যাওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ হচ্ছে যে তাকে একটা মুমূর্ষু রোগী, তার শ্বাসকষ্ট হচ্ছে, সে হাত দিয়ে চিৎকার, সে বলছে, হাত দিয়ে দেখাচ্ছে তার বুকে ব্যথা হচ্ছে, তৎসত্ত্বেও কিন্তু তাকে অক্সিজেনটা সময় মতন দেওয়া হয়নি। কাগজপত্র রেডি করে যখন তাকে অক্সিজেনটা দেওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়। ফলে অভিযোগের টিরা হসপিটালের বিরুদ্ধে এবং কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে। এরপর তারা সুপারের কাছে জিজ্ঞাসাবাদ করলে সুপার প্রাথমিকভাবে তাদের কাছে ক্ষমা চেয়ে নেন, এমনটা কিন্তু অভিযোগ। এরপর হসপিটালের চত্বর সুপার তাদের বলেন যে প্রয়োজনীয় তদন্তের কিন্তু আশ্বাস দিয়েছেন সুপার। ধন্যবাদ অরুণ। आज का थोड़ा प्रॉब्लम था। हाँ, यहाँ पर लेके आए तो यहाँ पर टेक्चर नहीं है, टोटो में बैठे हुए थे
टोटो टेक्चर मांग रहे हैं, डॉक्टर बोला टेक्चर नहीं है, खाने आगे लिखा पढ़ी करे ना। यहाँ मम्मी को मेरा सांस पूरा उठ रहा है, उठने के बाद पूरे मम्मी रो रही है। ये लोग बोल रहे हैं डॉक्टर भी कि ऑक्सीजन दीजिए, सांस लेने में कष्ट हो रहा है। बोला আমি লেখাপড়ি করবো, তারপরে কোনো ছাড়বো, তারপরে কিছু হবে না। आए अभी वहाँ पे ले गए, बस टोटो से मम्मी को वार्ड में ले गए। वहाँ जाते जाते मम्मी डेथ कर गई। ये लोग डॉक्टर बोला क्षमा करे आज के हमारे माँ नहीं, हमारे क्या আছে বলুন আপনি স্যার। পেশেন্ট প্রথম থেকেই খারাপ ছিল, খারাপ অবস্থায় ওরা একটা অটোতে করে নিয়ে এসেছিল, অটো বাটার থেকে। এবং যখনই এসছে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখে ওকে অ্যাডভাইস করেছে অ্যাডমিশন করার জন্য। আমি অলরেডি সিস্টার ইনচার্জ, নার্সিং সুপার সবাইকে পাঠিয়েছিলাম। ওয়ার্ডে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। তারপরে পেশেন্ট এক্সপায়ার করেছে। ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে যে সমস্ত পেশেন্ট পার্টি এসেছিল আমার কাছে, ওনাদের আমি লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ করলে ব্যাপারটা পূর্ণাঙ্গ তদন্ত আমি করবো। প্রধানের বিরুদ্ধে খাস জমি দখল করে চাষের অভিযোগ উঠছে। পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বীরভূমের সাঁইথিয়ার বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে স্থানীয় বাসিন্দারা আছে তারা আর কি সাঁইথিয়া শিউরি যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে, পাশাপাশি সেখানকার যে স্থানীয় বিএলআর অফিস সেটাও ঘেরাও করে। এবং তাদের একটাই দাবি ছিল যে ওই যে স্থানীয় বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, সে স্থানীয় যে খাল জমি, সেই খাল জমি দখল করে সেখানে জমি চাষ করেছে এবং ধানও কেটেছে। এরই ব্যবস্থা এবং ওই প্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে তারই তৃণমূলের অন্যান্য যে সমস্ত উপপ্রধান রয়েছে বা বাসিন্দারা রয়েছে তারাই আজকে অবরোধে সামিল হয়েছিল এবং ঘেরাওয়ে সামিল হয়েছিল। যদিও বিএলআর তরফের জন্য জানানো হয়েছে যে তারা তাদের তদন্ত রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছে, তবে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা প্রশাসন ইতিমধ্যে নেবে। তবে তাদের কিন্তু একটাই দাবি ছিল যে যেভাবে খাল জমি দখল করে প্রধান চাষ করেছে এবং সেই কোনো ব্যবস্থা নিতেই হবে এবং গ্রেপ্তার করতে হবে প্রধানকে। এই দাবিতেই কিন্তু তাদের বিক্ষোভ চলে। যদিও পরে তাদেরকে প্রশাসন বোঝালে তারা তাদের রাস্তা অবরোধ তুলে নেয়। অফিসে আজকে আমরা যেটা এসেছি, আজকে আদিবাসী সম্প্রদায় মানুষ সব নিয়ে আসা হয়েছে। যে ওদের স্বার্থে আমি হয়তো বলেছিলাম যে সরকারি জমি মানে ওরা পাক। সরকারি জমিটা নিয়ে আছে কে? তুষার মণ্ডল। কে উনিকে? তুষারকান্তি মণ্ডল প্রধান। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি অবিলম্বে যাতে প্রধান সাহেব গ্রেপ্তার হয়, তার প্রতিবাদে। ৭৬ বিঘা মতো ভেস জমি আছে, সেই জমিটা যাতে গরিব মানুষ আদিবাসীরা পায় তার জন্য আমরা একটা বিএলআর অফিস আছি। জমিটা কার? জমিটা সরকারি জমি, ভেস জমি সরকারি। আজকে আমরা বিক্ষোভ দেখলাম, কিন্তু এই সমস্যার কথাই আমরা আগে নিউজ 18 বাংলায় তুলে ধরেছিলাম। ঠিক কি সমস্যা তাদের দেখবো। খাস জমি জবরদখল করে চাষ করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলেরই উপপ্রধান এবং গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে জেলা প্রশাসন। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ৭৬ বিঘা সরকারি খাস জমি জবরদখল করে চাষ চলছে। সাঁইথিয়ার বনগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭৬ বিঘা জমি নিয়ে বিতর্ক। ১৯৯৬ সালে জমিটি খাস জমিতে পরিণত হয়। এ নিয়ে আদালতে মামলাও হয়। অভিযোগ, সেই জমি দখল করে চাষ করছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তুষারকান্তি মণ্ডল। প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূলেরই উপপ্রধান জনার্দন বাগচি এবং কয়েকজন গ্রামবাসী। পঞ্চায়েত প্রধান ৭৫ বিঘা ৭৬ বিঘা মতো সম্পত্তি সরকারি খাস জমি, সেটা তুষার চাষ করে ভোগ করছে। তদন্ত করা হয়েছে তার, আমাদের ব্লক অফিসের তরফ থেকে টিম গিয়ে গোটা জমি মাপা হয়েছে এবং তদন্ত করে দেখা হয়েছে। সেই তদন্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। অভিযোগ করছে তো মিথ্যা অভিযোগ করছে। আমি তো ওখানে ৩২ বিঘা জমি চাষ করে এবং সেটা আমার রেজিস্ট্রারি দলিল আছে। রেজিস্ট্রারি দলিল আছে, এবার কি করে ভেস্ট হয় না হয় সেটা আমার জানা নেই। এভাবেই বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল বনাম তৃণমূল। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। শিশুদের উপস্থিতির হার আইসিডিএস সেন্টারে বেনিয়মের অভিযোগ। আইসিডিএস সেন্টারে 4 শিক্ষিকাকে তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সন্তু।
তালা বন্ধ করে শিক্ষিকাকে বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু কি বলা হচ্ছে আইসিডিএস সেন্টারে যারা রয়েছে তাদের পক্ষ থেকে? দেখো, আইসিডিএস দুজন শিক্ষিকা ও দুজন কর্মীর দাবি যে তারা যে গ্রামবাসীদের যেটা অভিযোগ করছে সেই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে, কারণ তারা জানাচ্ছে যে সরকার যে পরিমাণ সাবসিডি দেয় সেটা কিন্তু এই আইসিডিএস চালানো যায় না, এবং সেই যে উপস্থিতির হার তারা বাড়িয়ে দেখাচ্ছে সেই টাকা কিন্তু তারা স্কুলের জন্যই খরচা করেন। যেটা ঘটনা শামপুরের ব্যাসবেরিয়া ও পাকুড়ে আইসিডিএস সেন্টার, সেই সেন্টারের বিরুদ্ধেই কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন যে সেখানে যেমন নিম্নমানের খাবার দেওয়া হয়, তেমনই কিন্তু সেখানে 234 জন যে স্টুডেন্ট বা শিশু আছে তাদের কিন্তু প্রতিদিনই প্রেজেন্ট করা হয়, কারণ অনেকেই যারা স্কুলে আসে না তাদেরকেও কিন্তু উপস্থিতির হাত দেখানো হয়। শিক্ষক শিক্ষিকা ও আইসিডিএস কর্মীরা এটা দেখান। আজ সেটা জানাজানি হতেই কিন্তু সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষিকা ও 2 আইসিডিএস কর্মীকে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। এরপর কিন্তু অশোক থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই শিক্ষিকা এবং 2 জন আইসিডিএস কর্মীকে উদ্ধার করে। ধন্যবাদ। খাতা দেখালেই প্রমাণ পাওয়া যাবে কটা, 4টে কি 4টের বেশি দেখা যাবে, এখানেই দেখা যাবে। তাই প্রেজেন্টটা বেশি আছে, উনি 4টে বলছে, 4টে নেই, 4টের বেশি আছে। কোনো বাচ্চা আসলে ডাক্তার বাড়ি গেলে সেটা বাড়ি বাড়ি খোঁজ করতে যাই যে আছে কি না, খিচুড়ি দেওয়া হবে, তাহলে আসলে পারে তাকে না দেওয়ার কারণটা কি, যে নেই আজকে প্রেজেন্ট আমি দেবো না, উনি প্রেজেন্ট দেখিয়ে দেয় যে আজকে বাচ্চা এসেছে, সেই বাচ্চাটার মালটা কোথায় যায়, তাহলে নিশ্চিত উনি তো বাচ্চাটার মালটা খায়, সেই মালটা কোথায় যায় আপনারা বলুন? সরকারকে কি ফেরত দিয়ে আসে না তো, তাহলে উনিই তো নিচ্ছে মালটা। স্বাস্থ্য সাথী নিয়ে আরো কড়া নবান্ন, রাজ্য জেলা স্তরে বিশেষ নজরদারি দলের চেয়ারম্যান, হেলথ সার্ভিসের ডিরেক্টর। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, যেমন স্বাস্থ্যসাথী নিয়ে আরো কড়া মনোভাব নিল নবান্ন, এবং রাজ্য স্তরে ও জেলা স্তরে পৃথকভাবে নজরদারি কমিটি তৈরি করা হলো। রাজ্য স্তরে এই কমিটির চেয়ারম্যান থাকবেন ডিরেক্টর অফ মেডিকেল সার্ভিসেস, আর জেলা স্তরে এই কমিটিগুলির চেয়ারম্যান থাকবেন মূলত প্রতিটি জেলার চিফ মেডিকেল অফিসার। এই কমিটিগুলিকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে। মূলত এই রাজ্য স্তরের কমিটি এবং জেলা স্তরের যে কমিটি, সেই কমিটিগুলি প্রথমত সারপ্রাইজ ভিজিট করবে হাসপাতালগুলোতে, দ্বিতীয়ত হাসপাতালগুলো থেকে কোনো অভিযোগ আসছে নাকি স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে তা দেখবে, এবং প্রয়োজনে এই নজরদারি দলগুলি স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে যদি কোনো রকম অভিযোগ আছে তাহলে আইনানুগ পদক্ষেপ নিতে পারবে এই পরিদর্শক দল। এমনটাই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, এবং দ্রুত এই নির্দেশিকা জেলাগুলিকে কার্যকর করার কথা বলা হয়েছে। একাধিক সময় দেখা গেছে স্বাস্থ্যসাথী বিষয় নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে, স্বাস্থ্যসাথী কার্ড কয়েকটি হাসপাতাল নিচ্ছেন না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে গোটা বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে আরো এগোনোর নির্দেশ দেন, এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, এবং যে হাসপাতাল বা নার্সিংহোম গুলো এই স্বাস্থ্যসাথী কার্ড নেবে না তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ারও কথা বলা হয়েছে এই নজরদারি দলগুলোকে। ধন্যবাদ। গঠিত হওয়ার পর 98 সাল থেকে আমরা এই শহীদ দিবস, শহীদ তর্পণ, শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে ধর্মতলায় সেই জায়গায় করে আসছি। কিন্তু গত 2 বছর করোনার আবহে আমরা আমাদের এই অনুষ্ঠান সবাই মিলে জেলার থেকে এসে করতে পারিনি। যদিও ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন কর্মীদের উদ্দেশ্যে, আমরা ধর্মতলায় শহীদ বেদিতে মালা দিয়ে তর্পণ করেছি, কিন্তু কোনো জনসমাগম হয়নি। সেদিক থেকে দেখতে গেলে এটাই আমাদের 2 বছরের পর প্রথম জনসভা, শহীদ তর্পণ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আগামী দিনের পথ চলার কর্মীদেরকে দিক নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মূলত এই অনুষ্ঠানটি, এই সভাটি সবসময় পরিচালনা করে আসছে যুব তৃণমূল কংগ্রেস বা তার আগে যুব কংগ্রেস। সেই দিক থেকে 2014 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস মূল আয়োজক, এবং সেখানেই আমরা প্রতিবার প্রমাণ করেছি যে একটি সভা, একটি শহীদ তর্পণ ধর্মতলার, তার পরের বার সেই জনোচ্ছ্বাসের মতন জনোচ্ছ্বাস লক্ষ্য করেছে, রাজপথ জনপথে পরিণত হয়েছে। আমরা আগামী 21শে জুলাই এবার আরো বেশি করে, সারা দেশ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, আরো বেশি করে কর্মী, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতারাও যে ভাষণ রেখেছেন, তাতে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিকে আরো বেশি সংখ্যক কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা যাতে ওই দিন 21 তারিখে উপস্থিত হতে পারেন, তার জন্য বুথ স্তর, ব্লক স্তর, আঞ্চলিক, ওয়ার্ডে ওয়ার্ডে, কলকাতার যেমন হবে ঠিক জেলায় জেলায় উত্তরবঙ্গকে বেশি জোর দিয়ে, কারণ আমরা মূলত দক্ষিণবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, এগুলোর উপর থেকেই জোর দিয়ে আমাদের কর্মী সমর্থকরা আসতেন। এরা যেরকম আসবেন ঠিক একইভাবে আমরা অনুরোধ করব, আমরা তার জন্য প্রস্তুতি সভা করব প্রত্যেকটি জায়গায়, এবং সেখানে যুব নেতৃত্ব যেমন উপস্থিত হবেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, রাজ্য তারাও উপস্থিত হবেন, যাতে এই শহীদ তর্পণের দিনটিকে এক ঐতিহাসিক জনসমাগমের দিনে পরিণত হয়।